আমরা সি এর ভেরিয়েবল সম্পর্কে জানবো। ভেরিয়েবল জিনিসটা কি? ভেরিয়েবলস আর কন্টেইনার্স ফর স্টোরিং ডেটা ভ্যালুস লাইক নাম্বারস এন্ড ক্যারেক্টার্স। তো ভেরিয়েবল হলো একটা কন্টেইনারের মতো, যেটা কিছু স্টোর করতে পারবে। কি স্টোর করবে? নাম্বারস বা ক্যারেক্টার্স। তো আমরা সরাসরি আমাদের কোড ব্লকসে যাচ্ছি। এটা আমাদের একটা বেসিক স্ট্রাকচার আমরা এখানে লিখে রেখেছি। তো ভেরিয়েবল ঘোষণার জন্য বা ভেরিয়েবল তৈরি করার জন্য আমাদের একটা সিনট্যাক্স ফলো করতে হবে। শুরুতেই আমরা যে ভেরিয়েবলটা তৈরি করতে চাচ্ছি সেটার টাইপটা উল্লেখ করতে হবে। তারপর আমাদের ভেরিয়েবলের একটা নাম দিতে হবে। এরপর আমরা যদি চাই সরাসরি ভেরিয়েবল নাম ঘোষণার সাথে সাথে এখানে একটা ভ্যালু ঘোষণা অ্যাসাইন করে দিতে পারি। এইটা হলো ভেরিয়েবলের ভেরিয়েবল ঘোষণার সিনট্যাক্স। অর্থাৎ ভেরিয়েবলের একটা নাম দিতে হবে, তার আগে অবশ্যই একটা টাইপ দিতে হবে, এবং আমরা সাথে সাথেই চাইলে ওই ভেরিয়েবলের একটা মান, কোনো ক্যারেক্টার্স অথবা নাম্বারস আমরা অ্যাসাইন করে দিতে পারি এইখানে। তাহলে এটাকে ফলো করে যদি আমরা ভেরিয়েবলটা প্র্যাকটিক্যালি যখন আমরা লিখবো তখন কিভাবে লিখবো, তাহলে শুরুতেই আমাদের টাইপটা লিখতে হবে। এখন কি কি ধরনের টাইপ আছে? তো আমরা সচরাচর 4 ধরনের টাইপ ব্যবহার করব। একটা হলো কি ইন্টিজার, একটা হলো ক্যারেক্টার, একটা হলো ডাবল, আর একটা হলো ফ্লোট। তো এই ডেটা টাইপ গুলো নিয়ে আমরা মূলত কাজ করব। এর মধ্যে আমরা যদি পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করতে চাই তাহলে ইন্টিজার লিখতে হবে, আর যদি ভগ্নাংশ সংখ্যা নিয়ে কাজ করতে চাই তাহলে ডাবল বা ফ্লোট লিখতে হবে। এগুলো আমরা ডেটা টাইপ অংশে গিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। আপাতত জেনে নেই এই 4টা টাইপের কোনো একটা আমরা এখানে ব্যবহার করব। ওকে, তাহলে আমরা ধরে নিলাম আমরা যে ভেরিয়েবলটা ঘোষণা করতে যাচ্ছি বা যে ভেরিয়েবলের ভিতরে মান রাখতে যাচ্ছি, আমাদের মানটা হলো একটা পূর্ণ সংখ্যা। তাহলে আমাকে শুরুতে লিখতে হবে ইন্টিজারের আইএনটি, ইন্ট। তারপরে ভেরিয়েবলের একটা নাম দিতে হবে, ধরলাম এটার নাম হলো এ। তারপর আমরা এখানে একটা ভ্যালু অ্যাসাইন করে দিলাম 10, তারপর একটা সেমিকোলন দিতে হবে। তাহলে এই এটাই হলো ভেরিয়েবল, যেটাকে আমরা সংজ্ঞার মধ্যে দেখছিলাম। এটা হলো একটা কন্টেইনারের মতো, যেটা এই 10 ভ্যালুটাকে স্টোর করে রাখবে। অর্থাৎ এই এ ভেরিয়েবলের মধ্যে 10 আছে। আমরা এইভাবে চিন্তা করতে পারি যে এটা হলো একটা ফোল্ডারের মতো। আপনার কম্পিউটার সিস্টেমে আমরা যখন ফোল্ডার তৈরি করি, এই ফোল্ডারটা কি করে, আমরা ফোল্ডারটা কেন তৈরি করি? ওই ফোল্ডারে ওই নামে যাতে আমরা কোনো কিছু স্টোর করতে পারি। আমরা ছবি রাখতে পারি, অডিও, ভিডিও, গান রাখতে পারি, বা বিভিন্ন ডকুমেন্টস রাখতে পারি। তাহলে এটা অনেকটা ওইটার মতোই কাজ করবে। তাহলে আমরা একটা ভেরিয়েবল বানিয়ে নিলাম, মানে আমরা একটা কন্টেনার বানালাম। এখন আমরা আমাদের ইচ্ছা মতো এখানে ভ্যালুকে স্টোর করে রাখতে পারবো। তো এই ছিল ভেরিয়েবলের প্রাথমিক আলোচনায়। তো এটা হলো আসলে, এই ভেরিয়েবলটা আসলে মেমোরি লোকেশনের একটা নাম। এখানে মেমোরি বলতে র্যাম কে বোঝানো হচ্ছে। র্যাম মেমোরি লোকেশনের একটা নাম। তো আমরা এটাকে যদি আরেকটু ইন ডিটেইলস দেখি, আমাদের যে র্যামটা আছে এখানে দেখেন, যে আমাদের যে র্যামটা থাকে, কম্পিউটার যে র্যামটা আছে, এই র্যামের মধ্যে যেরকম অসংখ্য মেমোরি অ্যাড্রেস থাকে। তো আপনি যখন কোনো একটা ভ্যালুকে র্যামে স্টোর করেন, আসলে আপনি এই মেমোরি অ্যাড্রেসের রেফারেন্সে ওই ভ্যালুটাকে স্টোর করেন। এখন এই অ্যাড্রেসটা তো একটা জটিল নাম্বার, মানে এই সংখ্যাটা তো কঠিন, তাই না? আমরা এইভাবে অ্যাড্রেস ধরে ধরে সরাসরি স্টোর করতে পারি না। আমরা যেটা করি, এই যে অ্যাড্রেসটা আছে এটার একটা নামকরণ করি। যেমন আমরা একটু আগে এ নামক একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। তাহলে আসলে এর ঘটনাটা কি ঘটছে, ও কোনো একটা মেমোরি লোকেশনের নামকরণ করছে এ। এখন আপনি এই এতে যখন 10 স্টোর করতেছেন, সরি একটু লম্বা করে দিই, এতে যখন আপনি 10 স্টোর করতেছেন, আসলে আপনি এই এটা মেমোরির যেই অ্যাড্রেসটাকে পয়েন্ট করে আছে, এই অ্যাড্রেসেই মূলত আপনার এই ভ্যালুটা স্টোর হচ্ছে। এটা হলো মূল কাহিনী। এরকম আমরা অ্যাড্রেস ধরে ধরে সরাসরি কাজ করতে পারি না বলে আমরা একটা নাম দেই। সি আমাদের এই সুযোগটা দিয়েছে, সি প্রোগ্রামিংটা। আমরা এই নামটা দিলে সে কোনো একটা মেমোরি অ্যাড্রেসের, কোনো একটা মেমোরি লোকেশনের বা অ্যাড্রেসের একটা নামকরণ করে নেয়। তারপরে যে ভ্যালুটা আমরা একে অ্যাসাইন করে দিই সেটা ওই মেমোরি অ্যাড্রেসের রেফারেন্সে স্টোর হয়। এবং এটা কিন্তু একদম সিকোয়েন্সিয়ালি হবে এরকম না। যেমন ধরেন আপনি যদি এ বি দুইটা ভেরিয়েবল এখানে ডিক্লেয়ার করেন, সাপোজ এ অ্যাসাইন 10 এন্ড বি অ্যাসাইন 20, তাহলে এটা হতে পারে অন্য কোনো একটা, এটা র্যান্ডমলি আসতে পারে বা সিকোয়েন্সিয়ালিও থাকতে পারে। এটা আমরা জানি না কিভাবে ওই ভিতরের কাজটা হচ্ছে। আমরা শুধু এইটুকু জানি, আমাদের এইটুকু জানতে হবে যে কোনো একটা অ্যাড্রেসের একটা নামকরণ করে দিলাম,
আমরা আসলে সরাসরি অ্যাড্রেস নিয়ে কাজ করার অপশন থাকলে আমরা কাজ করতে পারতাম, কিন্তু অ্যাড্রেসটা মনে রাখা আমাদের জন্য কষ্টকর, এই জন্য আমরা একটা নামকরণ করে দিয়ে তারপরে তার ভিতরে আমরা একটা ভ্যালুকে অ্যাসাইন করে দিচ্ছি। এই হলো মূলত আর কি আহ, এই ভেরিয়েবলের ব্যাপারটা। তো এখন আমরা দেখি পরবর্তীতে কি আছে। এরপরে হলো ফরম্যাট স্পেসিফায়ার। ফরম্যাট স্পেসিফায়ার ব্যাপারটা কি? ধরেন আমরা এই লাইনটাকে কমেন্ট করে দেই। আমরা এই এ এবং বি এর মানটা তো আমাদের প্রোগ্রামে লিখেছি, এখন এটাকে যদি স্ক্রিনে বা আউটপুটে দেখাইতে চাই তাহলে আমরা সচরাচর কি ব্যবহার করছি? এই পর্যন্ত প্রিন্টএফ ফাংশন ব্যবহার করেছি। প্রিন্টএফ এর মধ্যে যদি আমরা এ এবং বি এর মান দেখাইতে চাই তাহলে কিভাবে দেখাইতে হবে? সেই ক্ষেত্রে আমাদের ফরম্যাট স্পেসিফায়ারটা লাগবে। এইভাবে লিখলে কিন্তু হবে না, এইভাবে লিখলে আমাদের আউটপুটটা আসবে না। তাহলে এই জন্য আমাদের কি করতে হবে? আমাদের এইখানে প্রিন্টএফ এর শুরুতেই ডাবল কোটেশন মার্ক দিতে হবে এবং এর ভিতরে পার্সেন্ট, যেহেতু এটা ইন্টিজার টাইপের, ডি লিখতে হবে। এই যে পার্সেন্ট সংযুক্ত অংশটা প্রিন্টএফ এর মধ্যে ইনভার্টেড কমার ভিতরে, এই যে পার্সেন্ট সংযুক্ত অংশটা, এটাকে বলা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। অর্থাৎ আপনি কোন ধরনের ফরম্যাট নিয়ে কাজ করতে যাচ্ছেন সেটাকে স্পেসিফাই করে দেন। কাকে? প্রিন্টএফ কে। মানে প্রিন্টএফ কে আমরা বললাম যে তুমি একটা পার্সেন্ট ডি টাইপের ভ্যালু আমাকে স্ক্রিনে দেখাও। এখন বিষয় হলো কার ভ্যালু? আমাদের কাছে তো দুইটা ভেরিয়েবল আছে। আপনি যদি চান একসাথে দুইটা ভ্যালু দেখাতে পারেন, আপনি চাইলে আলাদা আলাদা করে দেখাতে পারেন। আমরা ধরেন এ এবং বি দুইটা ভ্যালুই দেখাবো, যেহেতু দুইটা আলাদা আলাদা ভ্যালু, অতএব অবশ্যই আমাদের এখানে দুইটা পার্সেন্টই ব্যবহার করতে হবে। দুইটা পার্সেন্টই কেন? প্রতিটা ভেরিয়েবলের জন্য আলাদা আলাদা ভাবে পার্সেন্টই আমরা লিখলাম। লেখার পরে আমরা কার ভ্যালুটা দেখাতে চাচ্ছি? আমরা এ এর ভ্যালু দেখাতে চাচ্ছি এবং বি এর ভ্যালু দেখাতে চাচ্ছি, এইভাবে লিখতে হবে। তাহলে এই যে ইনভার্টেড কমার ভিতরে পার্সেন্ট সংযুক্ত যে অংশটা, এটাকে বলা হয় ফরম্যাট স্পেসিফায়ার। এবং এই ফরম্যাট স্পেসিফায়ারটা ডিপেন্ড করে আমাদের ডেটা টাইপের উপরে। আমাদের এই এই ফোল্ডারটা বা এই ভেরিয়েবলটা যে টাইপের হবে, ওই টাইপের সাথে মিল রেখে এই ফরম্যাট স্পেসিফায়ারটা লিখতে হয়। যেমন আমরা এখানে ইন্টিজার লিখেছি, ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা। এখানে পার্সেন্ট ডি লিখেছি, এখানে ডি দ্বারা বোঝাচ্ছে ডেসিমেল ইন্টিজার, অর্থাৎ 10 ভিত্তিক সংখ্যা যে পূর্ণ সংখ্যা সেটাকে দেখাইতে বলতেছি। তো এই ফরম্যাট স্পেসিফায়ারটা এক একটা ডেটা টাইপের জন্য এক এক রকম হতে পারে। যেমন ক্যারেক্টারের জন্য আমরা পার্সেন্ট সি ব্যবহার করতে পারি অথবা পার্সেন্ট এস। এখানে দুইটা ফরম্যাট আছে, এটা আমরা ডেটা টাইপ অংশে গিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। তারপরে ইন্টিজারের জন্য আমাদের আছে পার্সেন্ট ডি অথবা আমরা পার্সেন্ট আই লিখতে পারি। সচরাচর আমরা পার্সেন্ট ডি ব্যবহার করব। এরপরে ফ্লটের জন্য আমাদের কাছে আছে পার্সেন্ট এফ। এরপর আমাদের ডাবলের জন্য আছে পার্সেন্ট এল ডি। এই তাহলে আপনি যদি এখানে ইন্টিজারের পরিবর্তে, এই জায়গায় ইন্টিজারের পরিবর্তে যদি ফ্লট লিখতেন, এই ফ্লটটা যদি এখানে লিখতেন, তখন কিন্তু আপনাকে এই জায়গায় পার্সেন্ট ডি এর পরিবর্তে অবশ্যই পার্সেন্ট এফ দিতে হইতো এবং এই ভ্যালুগুলা আমরা কোনো একটা ভগ্নাংশের সংখ্যা দিতে পারতাম। আমরা যদি এইটারই আউটপুট দেখে নেই, ধরেন এটা আমরা ইন্টিজারই রাখলাম, রাখার পর এগুলো তাহলে কি হবে? পার্সেন্ট ডি হবে। ফরম্যাট স্পেসিফায়ার গুলো হবে পার্সেন্ট ডি। এই লাইনটার এক্সপ্লেনেশনটা কি? এই লাইনটার এক্সপ্লেনেশনটা হচ্ছে, আমরা এই প্রিন্টএফ এর ভিতরে নরমালি যদি কোনো টেক্সট আমরা প্রদর্শন করি, যেটা আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছিলাম, জাস্ট এই ডাবল কোটেশন মার্কের ভিতরে আপনার ওই শব্দটা বা আমরা যা দেখাতে চাচ্ছি সেটা লিখে দিলেই হয়। কিন্তু যদি আপনি কোনো ভেরিয়েবলের মান দেখাতে চান, সেই ক্ষেত্রে সেই ভেরিয়েবলের যে ডেটা টাইপ আছে, টাইপের উপর ভিত্তি করে আপনাকে ফরম্যাট স্পেসিফায়ার এখানে লিখে দিতে হবে। তারপরে আপনি যার ভ্যালু দেখাতে চান সেটা কমা দিয়ে দিয়ে, যদি একাধিক ভ্যালু হয় আপনি লিখবেন। তাহলে এই ফরম্যাট স্পেসিফায়ারটা আমাদের প্রিন্টএফ কে বলে যে তুমি একটা পূর্ণ সংখ্যা স্ক্রিনে দেখাও, তুমি দুইটা পূর্ণ সংখ্যা স্ক্রিনে দেখাও। প্রথম সংখ্যাটা প্রথম সংখ্যাটা কি হবে? প্রথম সংখ্যাটা হবে এ এর মান এবং দ্বিতীয় সংখ্যাটা হবে বি এর মান। এই তাহলে আমরা এটাকে যদি রান করে দেখি, তাহলে স্ক্রিনে 10 আর 20 পাওয়ার কথা। দেখবেন আমাদের স্ক্রিনে কিন্তু এই যে 10 আর 20 এখানে চলে আসছে। আমরা চাইলে এখানে একটা নিউ লাইন ক্যারেক্টার ব্যবহার করতে পারি, তাহলে পরবর্তী লাইনে গিয়ে দেখাবে আর কি ফলাফলটা একসাথে দেখাচ্ছিল। আমরা যদি এখন দেখি, এই যে দেখেন 10 আর 20, অর্থাৎ এ এবং বি এর মান। এটাই আর কি ফরম্যাট স্পেসিফায়ার অংশে আলোচনা করা হয়েছে, যে এ ফরম্যাট স্পেসিফায়ার স্টার্টস উইথ এ পার্সেন্টেজ সাইন। এই যে পার্সেন্টেজ সাইন দ্বারা শুরু হয়, ফলোড বাই ক্যারেক্টার, এবং এরপরে একটা ক্যারেক্টার দিতে হয়। এই ক্যারেক্টার ডিপেন্ড করে ডেটা টাইপের উপর। For example, to output the value of integer variable, use the format specifier %d.
সারাউন্ডেড বাই ডাবল কোটস, এটা মনে রাখতে হবে, অবশ্যই ডাবল কোটস এর মধ্যে রাখতে হবে। ক্যারেক্টারের জন্য আমরা %c ব্যবহার করব, ফ্লোটের জন্য %f ব্যবহার করব। আচ্ছা, এইগুলো এখানে আলোচনা করা হয়েছে আসলে, নতুন কিছু নাই এখানে। ওকে, এই আর কি। অ্যান্ড ইভেন আমরা চাইলে সরাসরি এই ধরেন আমাদের যে এখানে ভেরিয়েবল না লিখে এখানে যদি আমরা ভেরিয়েবল ঘোষণা না করি আর কি, ধরেন এই ইন্টিজার লাইনটা আমরা কমেন্ট করে দিলাম, তারপর আমরা সরাসরি ভ্যালুও কিন্তু এখানে প্রদর্শন করতে পারি। সেক্ষেত্রেও কিন্তু আপনাকে অবশ্যই এই ফরম্যাট স্পেসিফায়ারটা স্পেসিফাই করে দিতে হবে যে একটা পূর্ণ সংখ্যা প্রদর্শন করো, কোন পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যা। তাহলে দেখেন এটা আমাদের কিন্তু স্ক্রিনে দেখাবে বা আউটপুটে দেখাবে। তো আমরা যদি একটু দেখি, দেখেন এই যে 10টা দেখাচ্ছে। অর্থাৎ আমরা চাইলে কোনো ভেরিয়েবলের মানও দেখাইতে পারি ফরম্যাট স্পেসিফায়ারের সাহায্যে, আবার চাইলে সরাসরি কোনো সংখ্যা বা অক্ষর বা স্ট্রিং নিয়েও কাজ করতে পারি। এরপরে আসেন চেঞ্জ ভ্যালু। আচ্ছা, এইখানে যেটা আলোচনা করা আছে, আপনি চাইলে কোনো একটা ভেরিয়েবলের মান চেঞ্জ করতে পারবেন। কিভাবে? ধরেন আমরা এটা উঠাই দিলাম। প্রাথমিকভাবে এইখানে a এর মানটা কত? 10। ধরেন আমি এখানে a টাকে প্রিন্ট করতেছি, এইটুকু আমরা কেটে দিলাম, এইটুকু কেটে দিলাম। তাহলে আমাদের প্রিন্টএফে কি দেখাবে? 10 দেখাবে। এখানে আমরা একটা নিউ লাইন ক্যারেক্টার দিলাম। এইবার আমরা কি করলাম? এই এটাকে আরেকটা নতুন ভ্যালু দ্বারা অ্যাসাইন করলাম। তাহলে পূর্বে কত ছিল? 10, এখন কত হয়ে গেল? 20। তার মানে আমরা চাইলে ভেরিয়েবলের মানটা চেঞ্জ করতে পারবো। আমরা একই নামে একটা নাম ঘোষণার পরে যদি একাধিকবার ভ্যালু অ্যাসাইন করি, তাহলে আগের ভ্যালুটা, আগের যে ভ্যালু আছে এটা রিপ্লেস হয়ে যাবে সর্বশেষ ভ্যালু দ্বারা। তার মানে এখন কিন্তু এর ভ্যালু কত? 20। অতএব এখন যদি আমরা এটাকেই প্রিন্ট করি, আবার পুনরায় যদি প্রিন্ট করি, তাহলে এখন কিন্তু এর ভ্যালুটা দেখা যাবে 20, এর ভ্যালু কিন্তু 20 দেখা যাবে। তো আমরা দেখি যে এটা 20 দেখাচ্ছে কিনা। আমরা এটাকে একটু কম্পাইল করে নিই, করে নিয়ে এটাকে যদি রান করি, তাহলে দেখেন একবার দেখাচ্ছে 10, একবার দেখাচ্ছে 20। কোনো একটা ভেরিয়েবল একবার ঘোষণা করার পরে একাধিকবার মান অ্যাসাইন করা হলে সর্বশেষ ভ্যালু মানে যতবার আপনি অ্যাসাইন করবেন ওই ভ্যালুগুলো রিপ্লেস হবে। তো আমরা এটাকে আরেকটু অন্যভাবে দেখি, ধরুন এটা কাটিয়ে দিলাম, কাটিয়ে দিয়ে এই অ্যাসাইনটা এইখানে দিলাম, তাহলে কি ঘটনা ঘটবে? এর প্রাথমিকভাবে মান কত? 10, কিন্তু পরে যেহেতু আমরা এ ভেরিয়েবলে আবার ভ্যালু অ্যাসাইন করছি, তার মানে 10টা কিন্তু এখন আর নাই। প্রিন্ট হওয়ার আগেই এর মানটাকে আমরা চেঞ্জ করে দিয়েছি, তার মানে এর সর্বশেষ ভ্যালুটা কত? 20। এটাই কিন্তু আমাদের এই প্রিন্টএফ এর মধ্যে দেখাবে, এটাই কিন্তু আমাদের প্রিন্টএফ এর মধ্যে দেখাবে। তো আমরা যদি রান করি, এই যে দেখেন 20 দেখাচ্ছে। এই আর কি, আমরা চাইলে এই এইভাবে মানটা চেঞ্জ করে দিতে পারি। আবার আমরা এই কাজও করতে পারি, ধরেন আমরা বি এর ভিতরে 20 রেখে দিয়েছি, এখন এই এ এর ভিতরে আমরা বি এর মানটা রেখে দিলাম। কি ঘটনা ঘটলো? আমাদের এ ভেরিয়েবলে পূর্বে কত ছিল? 10। এখন আমরা এর ভিতরে কত অ্যাসাইন করে দিয়েছি? বি এর মানটা। তার মানে ভেরিয়েবল দিয়েও আমরা চাইলে মানটাকে চেঞ্জ করে দিতে পারি যদি সেখানে ভ্যালু থাকে। তাহলে বি ভেরিয়েবলে যেহেতু 20 আছে, এখন এই 20টা কার মধ্যে চলে গেছে? এর মধ্যে চলে গেছে। সো এর মান কিন্তু এখনো 20 আছে, এখন কিন্তু 20 আছে। অথবা আমরা চাইলে ধরেন বি এর মধ্যে এটাকে রেখে দিলাম এবং এখানে বি এর মানটাকে আমরা স্ক্রিনে দেখাতে পাচ্ছি। তাহলে বি এর ভিতরে এ এর মান চলে গেছে, বি যে আমরা 20 অ্যাসাইন করছি এটা আর থাকবে না, এটা রিপ্লেস হয়ে যাবে কত দ্বারা? এর মান দ্বারা। এর মান কত? 10। তার মানে এখন যদি আমরা বি প্রিন্ট করি, বি কি 20 প্রিন্ট করবে? না, 10 প্রিন্ট করবে। এটাই আর কি, আমরা চাইলে ভেরিয়েবলের মানগুলো চেঞ্জ করতে পারি। এই যে 10 দেখাচ্ছে, এই গেল। এরপরে মাল্টিপল ভেরিয়েবলস, মাল্টিপল ভেরিয়েবল যেটা আমরা অলরেডি দেখে ফেলছি, যে আমরা চাইলে একই ডেটা টাইপের অধীনে যদি সমজাতীয় ডেটা টাইপ হয় তাহলে একসাথে অনেকগুলো ভেরিয়েবল তৈরি করতে পারি, এটা আমাদের আলোচনা হয়ে গেছে। তারপর হলো ভেরিয়েবল নেমস, এটা গুরুত্বপূর্ণ খুবই, এটা একটু মনোযোগ দিয়ে দেখেন। ভেরিয়েবল নাম আমরা এখানে যেমন এ আর বি দিছি, এটা আপনি চাইলে আপনি যে কোনো নাম ব্যবহার করতে পারেন। ধরেন একটা নাম আরিফ, আরেকটার নাম হলো মুকিম। এই আমরা আরিফের মধ্যে 10 রাখছি, মুকিমের ভিতরে 20 রাখছি। এখন আপনি চাইলে এই মুকিমের ভ্যালু বা আরিফের ভ্যালুটা এখানে প্রিন্ট করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে নামকরণের কিছু রুল আছে, যেমন এই যে মুকিমের ভ্যালু আমরা প্রিন্ট করতেছি, হ্যাঁ। এখন যদি আমরা রান করি, এই যে 20 দেখাচ্ছে, কারণ আমরা মুকিমের ভিতরে 20 লিখে দিয়েছি। এখন এই নামকরণের কিছু রুল আছে, নাম আপনি যা খুশি দিতে পারবেন, সমস্যা নেই, কিন্তু এই রুলগুলো মেনে তারপরে লিখে দিতে হবে। আমরা রুলগুলো দেখি। অল সি ভেরিয়েবলস মাস্ট বি আইডেন্টিফাইড উইথ ইউনিক নেম, ইউনিক একটা নাম হতে হবে। ইউনিক নেম বলতে আপনি এখানে মুকিম
আবার এখানেও মুকিম দিতেন, এটা হবে না। আলাদা আলাদা নাম হইতে হবে। ওকে, আইডেন্টিফায়ার্স ক্যান শর্ট নেমস এক্স ওয়াই অর মোর ডেসক্রাইব নেমস, আপনি এইগুলো ব্যবহার করতে পারেন। এই যে এগুলো হলো রুল। নেমস ক্যান কন্টেইন লেটার্স, ডিজিটস অ্যান্ড আন্ডারস্কোরস, অর্থাৎ আপনার নামের মধ্যে লেটার থাকতে পারবে, অক্ষর থাকতে পারবে, অঙ্ক থাকতে পারবে এবং আন্ডারস্কোর থাকতে পারবে। নেমস মাস্ট বিগিন উইথ এ লেটার অর এন আন্ডারস্কোর, তার মানে নামের মধ্যে তিনটা জিনিস থাকতে পারবে। ধরেন মুকিম ওয়ান দিলাম, তাহলে এখানে কি কি আছে? অক্ষর আছে, আবার ডিজিটও আছে, আবার চাইলে আপনি এখানে আন্ডারস্কোরও এড করতে পারবেন। তবে নামের শুরুটা, অর্থাৎ এই যে প্রথম যে ক্যারেক্টারটা আমরা ব্যবহার করতেছি, এটাকে অবশ্যই অক্ষর হতে হবে অথবা আন্ডারস্কোর হতে পারবে। কোনো অবস্থাতেই শুরুর দিকে নাম্বার থাকা যাবে, নাম্বার থাকলে সেটা ভেরিয়েবল হবে। যেমন দেখেন এই যে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? এই পুরোটা এক কালার হয়ে গেছে, এখানে ভেরিয়েবলটা আলাদা কালার, ভ্যালুটা আলাদা কালার, কারণ এখানে আমরা ভুল করেছি। নাম্বার দিয়ে কখনোই নাম শুরু হবে না। নাম শুরু দুইটা অপশন, হয় আন্ডারস্কোর না হয় ক্যারেক্টার, এটাই এখানে বলা আছে। ওকে, নেমস আর কেস সেনসিটিভ, নামগুলো হলো কেস সেনসিটিভ, অর্থাৎ আপনি ধরেন এই যে বলছিলাম যে সেম নামে দুইটা ভেরিয়েবল আপনি তৈরি করতে পারবেন। এইখানে মুকিম লিখেছেন, এইখানেও মুকিম লিখেছেন, এটা করতে পারবেন না। তবে যেহেতু নামগুলা কেস সেনসিটিভ, অর্থাৎ ছোট হাতের বড় হাতের অক্ষর আলাদা আলাদা অর্থ বহন করে, আপনি চাইলে কোনো একটা অক্ষর যদি বড় করে দেন তাহলে কিন্তু এইটা আর এটা সেম না, এটা আলাদা ভেরিয়েবল, এইটা আলাদা ভেরিয়েবল। এইখানে এটাই বলছে যে মাই ভেরিয়েবল, এখানে ভিটা বড় হাতের অক্ষরে দিয়েছে আর এটা ছোট হাতের। দুইটা সেম নাম হলেও অক্ষর ছোট হাতের বড় হাতের হওয়ার জন্য যে কেস সেনসিটিভ, যেহেতু আলাদা আলাদা ভেরিয়েবল হিসেবে ট্রিট করবে এবং এটা বৈধ এইভাবে লেখা যাবে। ওকে, নেমস ক্যান নট কন্টেইন হোয়াইট স্পেসেস অর স্পেশাল ক্যারেক্টার্স লাইক এইগুলো। নামের মধ্যে এই যে এই বললাম যে লেটার্স, অক্ষর, ডিজিট, আন্ডারস্কোর ছাড়া অন্য কোনো ক্যারেক্টার যদি আপনি ব্যবহার করেন তাহলে সেটা এরর দেখাবে, এটা হবে না। এবং কোনো স্পেস রাখা যাবে না একটা নামের মধ্যে। ধরেন আপনি এখানে মুকিম লিখছেন, এই যে মাঝখানে একটা স্পেস দিচ্ছেন, এটা করা যাবে না, এই কাজটা করা যাবে না। ওকে, রিজার্ভ ওয়ার্ডস ক্যান নট বি ইউজড এজ নেমস, কোনো সংরক্ষিত শব্দ আপনি নাম হিসেবে ব্যবহার করতে পারবেন না। যেমন এই যে আমরা চারটা ডেটা টাইপ দেখলাম, ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট বা ডাবল, আপনি এখানে ডাবল নামটা এই ব্যবহার করতে পারবেন না। এই যে ডাবল, যদিও দেখেন আপনাদের শর্ত কিন্তু ফিল আপ করছে, অক্ষর দিয়েই তো লেখা হয়েছে, তাই না? তারপরেও এটা বৈধ না, কারণ এগুলো হলো রিজার্ভ ওয়ার্ড, সংরক্ষিত শব্দ। এই শব্দগুলা সিতে একটা নির্দিষ্ট কাজের জন্য ব্যবহৃত হয়। এই শব্দগুলাকে আপনি ভেরিয়েবল নাম হিসেবে ব্যবহার করতে পারবেন। তবে যেহেতু সি প্রোগ্রাম কেস সেন্সিটিভ, সেম নাম যদি ব্যবহার করতে হয় আপনি কেস সেন্সিটিভ হবে। শুধু এটা ছোট হাতের অক্ষরে ছিল, এখানে কোনো একটা অক্ষর আগে পরে করে দিয়ে, মানে বড় হাতের করে দিয়ে আপনি চাইলে সেম নামটাও ব্যবহার করতে পারবেন। এই এই ছিল আমাদের ভেরিয়েবল নেমস এর মধ্যে। এরপর রিয়েল লাইফ এক্সাম্পল এর কথা বলছে যে আমরা এটা কোথায় কিভাবে ব্যবহার করব। সেই ক্ষেত্রে এখানে বলা হয়েছে, ফর এ প্র্যাকটিক্যাল এক্সাম্পল অফ ইউজিং ভেরিয়েবলস উই হ্যাভ ক্রিয়েটেড এ প্রোগ্রাম দ্যাট স্টোরস ডিফারেন্ট ডেটা অ্যাবাউট এ কলেজ স্টুডেন্ট। একটা কলেজ স্টুডেন্টের বিভিন্ন ডেটা স্টোর করতেছে, সবগুলো আমরা ইন্টিজার নাই, যেমন এই যে আইডি আছে সেটা আমাকে ইন্টিজারে রেখে, ইন্টিজার টাইপের ভেরিয়েবলে রেখে দিয়েছি, বয়সটা আমরা ইন্টিজার টাইপের ভেরিয়েবলে রেখে দিয়েছি, স্টুডেন্টের ফিটা যদি ভগ্নাংশ আকারে আসার সম্ভাবনা থাকে এই জন্য আমরা ফ্লোটে রেখে দিয়েছি। তারপর স্টুডেন্টের গ্রেড যেহেতু একটা অক্ষর, এটা আমরা ক্যারেক্টার টাইপের ভেরিয়েবলে রেখে দিয়েছি। তারপরে সবগুলাকেই প্রিন্ট করে এখানে দেখানো হয়েছে। জাস্ট এগুলা ইনপুট গুলাকে আমরা ম্যানুয়ালি নিয়ে, মানে মানগুলাকে ম্যানুয়ালি নিয়ে প্রিন্ট করে ফলাফল গুলা দেখিয়ে দিয়েছি। তো এই ছিল ভেরিয়েবল সম্পর্কে আলোচনা, কথা হবে নেক্সট ভিডিওতে।